গত রাত আর ঘুম হয়নি আহির। সে বুঝেছে তুর্য যা করছে ওর উপর অভিমান থেকে করছে। তবে এই মান অভিমানের পালা তো এবার শেষ হওয়া উচিত। মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে কাউকে ভালোবাসলে সর্বসম্মুখে তাকে চাওয়ার সাহস থাকা জরুরি। না হলে ভালোবাসা নামক সম্পর্কে জড়ানোই উচিত নয়। এখন যা করার ভেবে চিন্তে করতে হবে। ঠান্ডা মাথায় তুর্যকে মানাতে হবে। এভাবেই কান্দাকাটি করে কোনো ফায়দা হবে না। ইতোমধ্যে অনেকটা পাগলামি করে নিয়েছে। সে বিছানা ছেড়ে উঠে চোখ জোড়াতে পানি ছিটিয়ে নিচে নামল। নিত্যদিনের মতো আজও সকালের নাস্তা করতে ব্যস্ত চৌধুরী পরিবার। আহি ব্যতীত সকলে উপস্থিত সেখানে। এখনই হয়তো সেও চলে আসবে। কাল রাতের পুরোপুরি ঘটনা না জানলেও কিছুটা সম্পর্কে অবগত আকবর চৌধুরী। তিনি আহিকে তুর্যির রুমে দরজার সামনে বসে কান্না করতে দেখেছেন। নানান কথা ভাবনা চিন্তা করে আর এগিয়ে যায়নি মেয়েটার কাছে। তিনি একবার দোতলায় চোখ বুলিয়ে নিলেন, তারপর গলা খাকারি দিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, চাচাতো বোন আর নিজের বোনের মধ্যে কোনো তফাৎ নেই। এইসব পাগলামি আর করো না। তুর্য জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে তাকালো। বিরক্তির সাথে সাথে বলল, আমি কোনো পাগলামি করিনি। তাছাড়া এখন এসব কথা কোত্থেকে আসছে? তুমি সবটা যত সহজে মেনে নিতে পেরেছ, ও পাচ্ছে না। ওকে একটু বোঝানো উচিত তোমার। পুনরায় খাবারে মনোযোগ দিল তুর্য। বলল, সরি, সে বুঝতে পারছে না। ইটস হার প্রবলেম। আমি কি করতে পারি? মেয়েটা কষ্ট পাচ্ছে তুর্য। এবারে কিছুটা শক্ত শোনা গেল আকবর চৌধুরীর গলা। হাতে স্যান্ডউইচটা প্লেটে রাখলো তুর্য। বাবার চোখে চোখ রেখে বলল, তো কি করবো আমি? তোমাদের মেয়েকে তোমরা দিবে না, দিও না। যে আমাকে চায় না আমিও তাকে চাই না। ইটস তুর্যের এমন খামখেয়ালি কথায় রেগে গেলেন আকবর চৌধুরী। তেতে উঠে বললেন, যার কষ্টে তোমার একটুও খারাপ লাগছে না, তাহলে তাকে কেমন ভালোবেসেছিলে? এই তোমার ভালোবাসা? আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, আব্বু। কাটকাট গলায় কথাটা বলতেই সম্মুখে নজর গেল তুর্যের। আহি আসছে। এবারে আর মেয়েটাকে দেখে খাবার রেখে উঠল না সে। আহির দিকে আর চোখে তাকিয়ে থেকে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, মেয়ে দেখুন আপনারা। আই ওয়ান্ট টু গেট ম্যারিড। বলে একঘর মানুষকে অবাক করে ডাইনিং থেকে উঠে গেল সে। খাবার টেবিলের প্রত্যেকটি ব্যক্তির দৃষ্টি তখন তার যাওয়ার পানে। শুধু একজোড়া চোখ শূন্যেই থেমে গেছে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা ঠিক শুনল সে? তুর্য ভাই বিয়ে করতে চান, তাও অন্য কোনো মেয়েকে? সে নিজের চোখের সামনে কিভাবে এসব দেখবে? কিভাবে তুর্যের যিনি সেই রুমে, সর্বোপরি তুর্যের জীবনে অন্য একটা মেয়েকে খবরদারি করতে দেখবে? তুর্য ভাই এতটা নিষ্ঠুর, পাষাণ মানব কবে হলেন? আহি মনে মনে বিড়বিড় করল, আমি যখনই মনোবল জোগালাম, চাইলাম সবটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে, তখনই আপনি পুনরায় আমায় ভেঙে দিলেন তুর্য ভাই। শুধু নিজের দিকটাই বুঝলেন, একটাবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখলেন। ডাইনিংয়ে সবার দৃষ্টির পাথর হয়ে পড়ে থাকা মেয়েটার দিকে। সবার মুখে করুণ ভাব স্পষ্ট। লতা বেগম এগিয়ে গেলেন আহির কাছে, নরম কণ্ঠে শুধালেন, খাবি না? বস তাহলে। ওই মা, খাওয়া শেষ, আমার সাথে একটু দেখা করো। আহি এবারেও কলের পুতুলের নাই হ্যাঁ সূচক মাথা নাড়ল। আধা ঘন্টা পূর্বে তুর্যের চেম্বারে এসেছে তাসিন। টানা 1.5 ঘন্টা বসে থেকে তারপর চেম্বারে ঢোকার সুযোগ পেয়েছে। তাসিনের মুখে চিন্তার ছাপ, অথচ তুর্য দিব্যি কফি খেয়ে যাচ্ছে। ছেলেটা এতগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে, তবু তুর্যের কোনো সিরিয়াসনেস নেই। বিরক্তির শেষ পর্যায়ে গিয়ে তেতে উঠল সে। তুই কি চাইছিস তুর্য? তোর মাথায় কি চলছে একটু বোঝা আমাকে ভাই। সাথে সাথে ভাবলেশীনভাবে উত্তর করল তুর্য, কিছুই চলছে না। তুই সাইকো হয়ে গেছিস ভাই, না হলে তোর পক্ষে তাহিনকে এতটা কষ্ট দেওয়ার পসিবল নয়। শি ডিজার্ভ ইট। তাই বলে বিয়ে অতিরিক্ত করছিস তুই। তোর মাত্র 30 বছরের ধামরানা মেয়েটা যে সব বুঝে বসে থাকবে। ইরিটেট না করে যাও তাসিন, প্লিজ। দমল না তাসিন। সে তুর্যকে বোঝানোর কায়দায় পুনরায় বলল, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে আজ আহিকে ভালোবাসার মর্মার্থ বোঝাতে বিয়ে করলি, তারপর 2 দিন পর তাকে ডিভোর্স দিয়ে আবার আহিকে বিয়ে করলি। হয়েছে তোর, হলে যা এখন। খানিকটা জোর গলায় বলতে আরম্ভ করলো তাসিন। না হয়নি, এইসব মূলে তো তুই নিজেই তুর্য। এইসব ছবি পাঠাপাঠি করে জল ঘোলা না করে
তুই যদি নিজে তোর চাচার সাথে কথা বলতিস, আমার মনে হয় তিনি বুঝতেন। ছোট থেকে তুই আহিনকে চোখে দেখিস, সেটা শুধুই তুইই জানিস। বাড়ির সকলে তো আর জানে না, তারা তাদের ভাই বোনই ভেবে আসছে। এখন হুট করে এমন ছবি দেখলে সবাই খারাপই ভাববে, রাগ উঠবে। সেখানে উনি তো আহির বাবা, এটা একটু বোঝ ভাই। তুর্য বুঝলো কি বুঝলো না কে জানে, সে দাঁত চেপে বলল, তোদের আমি কি বলেছিলাম আর তোরা কি করেছিস? কিসিং পিকচার কেন দিয়েছিল স্টুপিড? তাসিন থতমত করতে করতে বলল, আমরা একটা পিক নিয়েই চলে যাচ্ছিলাম ভাই, ওইটা ভুল করে ক্লিক হয়ে গেছে। তুর্য পুনরায় দাঁত পিষে বলল, যাচ্ছিলাম মানে কি? তোদের আমি চলে যেতে বলেছিলাম, ওই টাইমে ওইখানে কি করছিলে বল আমাকে। এমন ভাব করছিস যেন লিপকিস করছিস, গালের তো চুমু খেয়েছিলি, দেখলি তো কি হয়েছে। তাছাড়া আমাদের তোর বাসর দেখার ইচ্ছে আছে। তারপর আবারও সন্দিহান গলায় তাসিন বলল, তখন না খেলেও আগে পরে খেয়েছিস নাকি ভাই লিপকিস? সেই কৈফিয়ত তোকে দিতে হবে? কড়া গলায় বলল তুর্য। তাসিন তুর্যের দিকে আঙুল উঁচিয়ে সেটাকে ওপর নিচ নাচাতে নাচাতে হাসি দিয়ে বলল, তার মানে খেয়েছিস? হুম। না। গম্ভীর গলায় বলল তুর্য। তাসিন তার কথাই অনড়, সে একই কথার জের ধরে বলল, এমন কিছু করার পরেও তুই অন্য মেয়েকে বিয়ে করার কথা মাথায় কেমনে আনলি ভাই? প্রশ্নটি করে দম ফেলার আগেই তুর্যের মোবাইলে পরপর কয়েকটা নোটিফিকেশন এলো। এই যাত্রায় বেঁচে গেল তাসিন। তুর্য মোবাইল আনলক করে মেসেজ চেক করলো। 5 থেকে 7টা মেয়ের ছবি আকবর চৌধুরী পাঠিয়েছেন। তুর্য ঠোঁট বাঁকিয়ে হাসলো আর বলল, আব্বু তো দেখছি আমার থেকে বেশি ফাস্ট। তুর্যের কথায় কৌতূহল নিয়ে ফোন স্ক্রিনে তাকালো তাসিন। সাথে সাথে মোবাইল কেড়ে নিয়ে ছবিগুলো দেখলো। তারপর অবিশ্বাস্য গলায় বলল, তুই সত্যি বিয়ে করবি তুর্য? তোর কি মনে হচ্ছে আমি ফান করছি? তাহলে মাতলামি করছিস কেন ওর মধ্যে? আর মাতাল হয়ে কী সব বলছিস সেটার রেকর্ড তোকে শুনিয়েছি, অস্বীকার করার কোনো রাস্তা নেই। কেন করছিস এই সব? ফাস্ট ইজ ফাস্ট, এখন করছি কিনা সেটা দেখ। তুর্যের সাথে কথা বা যুক্তির সাথে পেরে ওঠা কারো পসিবল নয়। তার সচরাচর সবাই আগে থেকেই হার মেনে নেয়, কিন্তু তাসিন আজকে কিছুতে হার মানতে নারাজ। সে পুনরায় জেরা করতে আরম্ভ করলো। আচ্ছা সেসব কথা থাক, মেনে নিলাম মুড অন করেছিস, সিগারেট কেন ছাড়তে পারছিস না? এইসব সো কল্ড ইলজিক্যাল কোয়েশ্চেন না করে যা। কেবিনের দরজা থেকে আঙুল উঁচিয়ে বলল তুর্য। তাসিন এবার অন্য প্রসঙ্গ টানল। ওকে, তো কি ভাবলি, কার পছন্দে বিয়ে করবি, তোর নাকি ফ্যামিলির? বিয়ে যেহেতু আমার, পছন্দ আমারই হবে। সেটা তো অবশ্যই। তো এদের মধ্যে থেকে কাউকে পছন্দ হলো? বলেই আবারও তাসিন বলল, যদিও হওয়ার কথা, আমাদের আহি অনেক কিউট, মিষ্টি একটা মেয়ে, সেটা আমরা সবাই জানি। তবে সত্যি বলতে এরা প্রত্যেকেই সৌন্দর্যের দিকে আহির থেকে এগিয়ে। তাসিনকে থামিয়ে দিয়ে তুর্য হালকা হেসে বলল, পছন্দ হয়েছে তোর? চাইলে একটা নিতে পারিস। তাসিন কোনো জবাব দেওয়ার পূর্বেই আবারও দাঁত চেপে বলে উঠল সে। আর 1 সেকেন্ড টাইম ওয়েস্ট করলে ঘাট ধাক্কা দিয়ে বের করবো তোকে, রাস্কেল। এখনই চোখের সামনে থেকে যাবি, রাইট নাও। আহির ওপর হম্বিতম্বি না করে পরে এখন ওর ওপর অ্যাপ্লাই করা ডায়লগ আমার উপর দিয়ে চালাচ্ছিস। কিন্তু বিয়ের পর কি করবি ভাই? তখন তো অন্য কারোর হয়ে যাবি। অতীতে যার ছিলাম এখন তার আছে, অ্যান্ড ইন ফিউচারও তারই থাকবো। নাও গেট আউট। BMW খচিত কালো গাড়িটা বাড়ির গ্যারেজে রেখে অবাক হয়ে আশপাশটায় চোখ বোলালো তুর্য। বাড়ির কোনা কানাচ দিয়ে সত্য বেড়ে ওঠা শ্বাস গুল্মলতাগুলো কেটে খুব সুন্দর করে পরিপাটি করা হয়েছে। বেলা প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত কিছু লোক কাজ করে যাচ্ছে। এনাদের হয়তো 1-2 দিনের জন্য কাজ নেওয়া হয়েছে। তুর্য চারপাশটা দেখতে দেখতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরেও ফার্নিচার মোছার কাজ চলছে। কয়েকজন মহিলা কাজগুলো করছেন। এমন ভাব যেন বাড়িতে বিয়ে লেগেছে। সে তো এখনও বলেনি কোনো মেয়ে পছন্দ হয়েছে বা আদৌ কাউকে পছন্দ হয়েছে কিনা। তুর্য অন্যমনস্কতায় সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। কয়েকটা সিঁড়ি ভাঙতে দেখতে পেল তাহি দৌড়াতে দৌড়াতে নিচে নামছে। সে ওকে আটকালো, আদুরে গলায় জানতে চাইল, দাঁড়া ভাইয়া, বাড়িতে কি হচ্ছে? তাহি খুবই ব্যস্ত। প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার নেই। সে তুর্যের থেকে নিজেকে ছাড়িয়ে আবারও নিচে নামতে নামতে বলল,
আহি আপু আমাকে ধরে নিবে। একটু পর তোমার কাছে আসছি ভাইয়া। অবাকের চরম পর্যায়ে গিয়ে ভ্রু কুচকাল তুর্য। আজ সকাল পর্যন্ত যে মেয়ের মুখে কোনো হাসি ছিল না, সে এখন খেলাধুলা করছে। তার অগোচরে কি চলছে এই বাড়িতে? সব কিছু এমন লাগছে কেন? আরও নানান চিন্তা ভাবনার মাঝে দেখতে সে পেল আহিও দৌড়াতে দৌড়াতে নিচে নামছে, মুখে সেই আগের চিরচেনা হাসি। খুব খুশি মনে হচ্ছে। তুর্য একবার ওকে আটকাতে চাইল, এইসব কি হচ্ছে জিজ্ঞেস করতে চাইল, তারপর আবারও নিজেকে আটকে নিল। আহি এত দ্রুত গতিতে নিচে নামলো যে একটা আস্ত জলজান্ত মানুষ সিঁড়ির এক প্রান্তে দাঁড়িয়ে আছে খেয়াল করলো না, নাকি খেয়াল করেও করলো না কে জানে। তুর্য নিজের রুমে যাওয়ার পথে একবার পারভিন বেগমের রুমে ঘুরে গেল। বলতে চেয়েছিল অনেক কথা, কিন্তু সেসবের কিছুই না বলে এক কাপ কফি চেয়ে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর পারভিন বেগম কফি দিয়ে গেলেন। ততক্ষণই তুর্য ফ্রেশ হয়ে গায়ে টি শার্ট ট্রাউজার জড়িয়ে নিয়েছে। কফির মগটা হাতে নিয়ে বাগানের দিকে জানালার পর্দাটা টেনে গ্লাস সরিয়ে দিল। পুনরায় অবাক হলো সে, বাগান কেন পরিষ্কার করছে? নিজের কৌতূহল আর চেপে রাখতে পারল না তুর্য। দ্রুত গতিতে বাগানে গেল। কিছুক্ষণ সবটা পরখ করে বলল, তারেক চাচা, এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কেন, জানান কিছু? ষষ্ঠর্থ লোকটি কাজ থামিয়ে তুর্যের দিকে তাকালেন। স্বভাবসুলভ হেসে বলল, সত্যি জানে না চাচা, কি হচ্ছে এসব? আমি বলছি কি হচ্ছে। পেছন থেকে ভেসে আসলো কথাটা। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো তুর্য। আসলাম চৌধুরী মুখে হাসি লিপটে দাঁড়িয়ে আছেন। তুর্য এগিয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলল, কি হচ্ছে? আসলাম চৌধুরী তাকে একটু দূরে আসতে ইশারা করলেন। তুর্য ওনার ইশারা মোতাবেক এগিয়ে গেল। জায়গাটা কিছুটা নির্জন, দুইটি বেতের চেয়ার পাতা। সেখানের একটিতে তিনি বসলেন আর অন্যটাতে তুর্যকে বসতে ইশারা করলেন। তুর্য গিয়ে বসল। পুনরায় একই প্রশ্ন করল। কি হচ্ছে বাড়িতে? আসলাম চৌধুরী একটু সময় নিয়ে বললেন, হচ্ছে না হবে, বিয়ে হবে চৌধুরী বাড়িতে। তুর্য যা আন্দাজ করেছিল তাই। সে বিরক্ত ভঙ্গিতে বলল, বিয়ে করবো বলেছি, আব্বু কিছু মেয়ের পিকচারও পাঠিয়েছেন, আর সেখান থেকে আমি এখনো কাউকে চুজ করিনি। তাহলে? হালকা হাসলেন আসলাম চৌধুরী, বললেন, কে বলো তোমার বিয়ে? আমার মেয়ের বিয়ে, চৌধুরী বাড়ির বড় কন্যার বিয়ে, আফানা চৌধুরী আহির বিয়ে। হঠাৎ মস্তিষ্ক জুড়ে ক্রোধের আগুন নেমে এলো তুর্যের। হেতাহেত জ্ঞান শূন্য হয়ে ভদ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, কিসব নাটক শুরু করেছেন চাচ্চু? আপনার সাথে আমার কি কথা হয়েছিল? বলেছিলেন আপনার মেয়ে যদি আমার জন্য টানা 1 মাস পাগলামি করে, আপনি দ্বিতীয় কোনো কোয়েশ্চেন ছাড়াও ওকে আমার হাতে তুলে দেবেন। এর জন্য ওকে ইগনোর করতে হবে, আমার বোঝাতে হবে আমি ওকে ভালোবাসি না, ভুলে গেছি ওকে। আসলাম চৌধুরী তুর্যের পিঠে হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বললেন, এভাবে উত্তেজিত হচ্ছ কেন? হবে না কেন? এই 1.5 মাস ধরে আমার জন্য করে ওর পাগলামি আপনি দেখেননি? তাহলে? দেখলাম। শেষ পর্যন্ত মিথ্যা বিয়ের নাটক করছো ডেভিড। কত চাতুরি হিনা করছো আমার মেয়েকে পাগলামি করানোর জন্য। ছল ছাতুরি করলে ওকে এভাবে এত হার্ড করতাম না। ধীরে ধীরে মেজাজে কথাটা বলে একটু থামলো তুর্য। তারপর মেজাজ নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে পুনরায় বলল, ওকে ফাইন, আপনার মেয়ে যদি এই বিয়েতে সম্মতি দেয় আপনি ওকে বিয়ে দেবেন, আমি ইন্টারফেয়ার করব না। কিন্তু যদিও একবার না বলে। তুর্যের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আসলাম চৌধুরী বলে উঠলেন, আমার মেয়ে ইতিমধ্যে সম্মতি দিয়ে দিয়েছে, আর দেখলেই তো কত খুশি। আগের মতো খেলাধুলা করছে, মজা করছে। তুর্য একটি আগের ঘটনা কল্পনা করলো। সত্যিই তো, আহি হেসে খেলে বেড়াচ্ছে। কিভাবে পসিবল এটা? মেজো চাচু কি কিছু বুঝিয়েছেন ওকে? ও সত্যি সত্যি বিয়েতে সম্মতি দিয়ে বসলো না তো? গলা শুকিয়ে এলো তুর্যের। ও একটা শুকনো ঢোক গিলল, তারপর শান্ত কণ্ঠে হুমকি দিয়ে বলল, আমি দেখব আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে এই বাড়ির সীমানায় পা ফেলে সাহস কে দেখায়। তারপর বড় বড় পা ফেলে জায়গা ছাড়ল সে। ও যেতেই আসলাম চৌধুরী হাসলেন, উচ্চ গলায় বললেন, পারলে আটকিও। আহি কিছুক্ষণ আগে খেয়াল করেছে তুর্য বাগানে গিয়েছে, তাই খেলা রেখে তাহিকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। বারবার মেইন ফটকের দিকে দৃষ্টি দিচ্ছে তুর্য কখন ফেরে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখে খানিকটা উচ্চ কণ্ঠে তুর্যকে শুনিয়েই বলল, খুব মজা হবে বল তাহি, দুইটা বিয়ে বাড়িতে, আগে তুর্য ভাইয়ের পরে আমার। আচ্ছা বলতো আমি বিয়েতে কি পরবো, শাড়ি নাকি লেহেঙ্গা?
রাগে জেদে চোখ মুখ লাল করে বাড়ির ভেতরে প্রবেশ করছিল তুর্য। আর এসে আহির মুখে এমন কথা শুনে রাগের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেল। কোনো রকমের বলা কওয়া ছাড়া মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলল, কাফনের কাপড় পরব তোকে জানোয়ার। তারপর সোজা উপরে নিজের রুমে নিয়ে গেল। এনেই শক্ত করে দুই বাহু চেপে ধরে রেখে বলল, বিয়ে করার অনেক শখ তোর, তাই না? আহি ভেবেছিল তুর্য হয়তো এবারেও তাকে ইগনোর করবে, এভাবে অ্যাটাক করতে পারে সে ভাবতে পারেনি। এভাবে শক্ত করে চেপে ধরায় হাতে প্রচণ্ড ব্যথা পেলে মেয়েটা হাড্ডি মাংস যেন একত্রিত হয়ে আসছে। তবু সেদিকে পাত্তা দিল না। সে জিদের সাথে দৃঢ় গলায় বলল, হ্যাঁ। তোর শখ আমি মেটাবো। তুর্য দাঁত পিষে কথাটা বলতে বলতে ওকে ঠেলে নিয়ে দরজার সাথে চেপে ধরল। কোমরের ক্ষততে চাপ খেতেই চোখ বন্ধ করে আর্তনাদ করে উঠল আহি। তুর্য ভাই লাগছে। তুর্য আরও জোরে চেপে ধরে বলল, লাগুক। ব্যথায় মুখ কুচকে আসছে আহির। না, এবার বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুর্যের হাত নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে সে বলল, আপনি বিয়ে করতে পারবেন আর আমি করলে দোষ? হ্যাঁ দোষ। আমি 100টা বিয়ে করব। তাহলে আমিও করব। তোর বাপের তালে নাচলে তোকে সহ তোর বাপকে আমি খুন করবো আহি। আপনি এসব কেন করছেন তুর্য ভাই? আমি জানি এখনো আমায় ভালোবাসেন আপনি, তাহলে এইভাবে ইগনোর কেন করছেন? আপনি কি চাইছেন? আপনার এই বিয়ের ব্যাপারটাও যে নাটক আমি বুঝতে পারছি, এসব কেন করছেন? আপনার জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে, সেটা আপনি বুঝতে পারছেন না? অসহায় কণ্ঠে কথাগুলো বলে থামলো আহি। তুর্য ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সিচুয়েশন আমি জটিল করেছে নাকি তুই করেছিস? ভালো হয়েছে করেছি, আরো করব, পারলে ঠেকান। দুই আঙুলে মেয়েটার গাল চেপে ধরল তুর্য। বলল, খুব তর্ক করছিস আহি। বেশ করেছি, 100 বার করব। যে শাকচুনিকে বিয়ে করে আনবেন ওর চুল ধরে ঘুরাবো আমি, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো ওর জীবন আমি। কোনো রকমে আধো আধো করে কথাটা বলল আহি। তুর্য নিজের হাতের বাঁধন শিথিল করল, তবে রাগ এখনও নিয়ন্ত্রণে আনতে পারল না। কিছু একটা বলতে গিয়েও আটকালো নিজেকে। আহির ঘাড় বরাবর দরজায় সজোরে ঘুষি দিল। ভারী খাটের দরজার কোনো ক্ষতি না হলেও রক্তে মাংসে করা মানব হাতের আঙুলের পাশ দিয়ে ছিলে গেল। একবার দিয়েই ক্ষান্ত হলো না সে। পরপর এলোপাথারি কয়েকটা আঘাত হানতেই আহি আর্তনাদ করে উঠে আটকালো তাকে। কাঁদো কাঁদো হয়ে চেঁচিয়ে উঠল, আপনি পাগল হয়ে গেছেন দুর্য ভাই। পাগল তো তুই আমাকে করছিস। যা চোখের সামনে থেকে। বলে তুর্য ধাক্কা দিয়ে পাশে সরালো আহিকে। হাতের নাগালে থাকা মাটির তৈরি কারুকাজ করা শোপিসটাকে ফেলে দিল মেঝেতে। মুহূর্তেই সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে গেল। আহি তাল সামলাতে না পেরে পড়তে পড়তে বাঁচালো নিজেকে। অনেকটা রেগে গেছে তুর্য। সামলানোর জন্য তাকে কিছু করা দরকার, কিন্তু কি করবে ভেবে না পেয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে কিছুটা উঁচু হলো সে। তবু তুর্যের নাগাল পেতে ব্যর্থ হলো। দুই হাতে তুর্যের কাজ জড়িয়ে ধরে আরও খানিকটা নিচু করলো তাকে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা লোকটার শুষ্ক কালো বাদামি রঙের ওষ্ঠে আচানক নিজের গোলাপি অষ্টপুটের ছোঁয়া দিল। শব্দ করে চুমু খেয়ে সেকেন্ডের ব্যবধানে গলা ছেড়ে বুকে মাথা রাখলো আহি। তবে এই সামান্য ছোঁয়াতেই অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল তুর্য, যেন পাথর হয়ে গেছে। ঘটনাটা বুঝতে তার কয়েক সেকেন্ড সময় লাগলো। বুকের ভেতরে এক ঝড় থেমে অন্য ঝড়ের আগমন হলো। হৃৎপিণ্ডের গতি অদ্ভুতভাবে বাড়তে আরম্ভ করেছে। চোখ বন্ধ করে আপন মনে একবার শুধু আওড়ালো, এটা তুই কি করলি আহি? তুর্য ওরার আসলাম চৌধুরীর মধ্যে হওয়া যাবতীয় শর্ত এতক্ষণ ধরে সবটা খুলে বলল তাসিনকে। তাসিন যে তুর্যকে জোর করেছে সেটা নয়, নিজে থেকেই সকল রহস্যের উন্মোচন করলো সে। আর এত বছরে আজকে প্রথমবারের মতো নিজেকে এইভাবে উপস্থাপন করলো তুর্য। সবসময় স্ট্রং থাকা একটা মানুষ যদি এইভাবে নিজের আবেগ প্রকাশ করে, তাহলে অপর দিকের মানুষটার স্বভাবতই খারাপ লাগবে। তাসিনেরও বন্ধুর জন্য খারাপ লাগছে, তবে সে প্রকাশ করতে চায় না, এতে তুর্য আরও ভেঙে পড়বে। তবে কি বলবে সেটাও খুঁজে পাচ্ছে না। সে তো আর তুর্যের মতো নয় যে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে, সবটাই সামলে নিতে পারে। কিছুক্ষণের নীরবতা শেষে তুর্য বলল, এই প্রথমবারের জন্য মনে হচ্ছে আমি আহিকে হারিয়ে ফেলবো। চাচ্ছু এমনটা কেন করছেন তাসিন? তুর্যের করুণ সুরে বলা কথার বিপরীতে তাসিন কি বলবে খুঁজে পায় না। সে বন্ধুকে বোঝানোর ভঙ্গিতে বলে, এইভাবে হুট করে কোনোদিন বিয়ে ঠিক হতে পারে না ভাই। হয়তো তোর ফ্যামিলি মিলে নাটক সাজাচ্ছে, বিয়েটা আলটিমেট তোর সাথেই দিবে। মৃদু কণ্ঠে বলল তুর্য। তুই তো লজিক ছাড়া কোনো কথা বলিস না, একটু লজিক্যাল ভেবে দেখ।
অন্য কারোর সাথে বিয়ে হলে আহি এমন সুখী হতো? সেই মেয়েটা আজ সকাল পর্যন্ত পাগলামি করেছে, সেই মেয়েটা হুট করেই এমন হাসি খুশি কীভাবে হলো? হয়তো তোকে সারপ্রাইজ দিবে বলে কেউ কিছু জানাচ্ছে না। হুট করেই না, এসব কিছু আসলাম চৌধুরীর চাল। ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে 1 মাসের টাইম নিয়েছেন, আর এই সময়ের মধ্যে বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট করেছে। কিছুদিন আগে চাচ্চু একবার আহিকে নিয়ে ওনার কোনো ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন। খবর নিয়ে জানতে পেরেছি ওই বাড়িতেও নাকি বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলছে। জানে এ বাড়িতে আহির কোনো সম্বন্ধ আনলে আমি সিন ক্রিয়েট করব। এইটুকু বলে থামল তুর্য। একটু বিরতি নিয়ে অন্যমনস্ক হয়ে বলল, চাচ্চু চাচ্চু বেইমানি করলেন আমার সাথে তাসিন। তাসিন মানতে পারল না তুর্যের কথা। সে বলল, তাহলে আহি এত হাসি খুশি কীভাবে ভাই? হয়তো স্টুপিডটাও এসবের কিছু বুঝতে পারছে না। আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে আমার। ও জেনে বুঝে কখন অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না। বন্ধুর এরকম অসহায়ত্ব মানতে পারছে না তাসিন। এরকম সিরিয়াস পরিস্থিতি স্বাভাবিক করা দরকার। সে তুর্যের কথা ধরে দুষ্টুমি করে বলল, বাবা ভালোই তো তুর্য, তুই তো দেখি তোর চাচার চেয়েও বেশি গিরগিটি। এক কথার মধ্যেই একবার স্টুপিড আর একবার আমার ভালোবাসা। আহির উচিত তোকে বিয়ে না করা। মেয়েটার বিরহে মরছিস, আবার তাকেই স্টুপিড বলছিস? মলিন হাসল তুর্য। তাসিন পুনরায় বলল, শোন, তোর চাচার কথা আর ভাবতে হবে না তোকে। তুই আহিকে নিয়ে কাজী অফিসে আয়। আলিয়া, নাবিল আর পিঙ্কিকে আমি আসতে বলছি। এই মেন্টাল প্রেশার আমি আর নিতে পারছি না। জাস্ট ডিসকাস্টিং লাগছে। আমি আর কিছু করবো না, নাথিং। বাট একবার যদি দেখি বিয়ের জন্য চাচু আহিকে ফোর্স করছেন, তাহলে এই মুহূর্তে পৃথিবীর কোনো শক্তি আহিকে আমার থেকে আলাদা করতে পারবে না। এই পুরোটা ঘটনা কথোপকথন কেউ আড়াল থেকে দেখে গেল, অথচ সেটা তুর্যের অজানা রইল। লোকটার চোখে মুখে শুকনো ভাব, হয়তো নিজেকে অপরাধী ভাবছেন। দরজার গোড়া থেকে কিছুটা সরে গেলেন আসলাম চৌধুরী। মনে মনে বললেন, আমি জানি তুর্য, আমার মেয়ের খেয়াল তোমার থেকে বেশি এই পৃথিবীতে কেউ রাখতে পারবে না। আমি হাজার চেষ্টা করলেও তোমার থেকে ভালো ছেলের সাথে আমার মেয়েকে জোড়াতে পারবো না। তবুও আমার আহিকে তোমার হাতে তুলে দিতে পারবো না। বাবা, শুধু এতটুকুই জানি, এই সম্পর্ক হওয়ার না। আমাকে ক্ষমা করে দিস তোরা। কথাগুলো বলে পাশ ফিরতেই বড় ভাইয়ের মুখোমুখি হলেন আসলাম চৌধুরী। কিছুক্ষণের নীরবতা চলল দুজনার মাঝে। তারপর মুখ খুললেন আকবর চৌধুরী। ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, ভালোবাসা কোনো অপরাধ নয়, এইসব মনের কাজবাস। নিজেদের নিয়ন্ত্রণ নেই, না হলে তুর্যের মতো বুঝদার সোশ্যাল ছেলে কখনো আহির মায়ায় জড়াতো না। আমি কখনো এইসব বিষয় নিয়ে তোর সাথে আলাপচারিতা করতে চাইনি, কিন্তু চোখের সামনে এসব সহ্য করা যায় না আসলাম। বলে একটু থামলেন তিনি। তারপর পুনরায় বললেন, আমার ভাই কখনোই এমন কঠোর ছিল না। তাহলে আজ হঠাৎ করে কি হলো? আসলাম চৌধুরীর চোখ লাল হয়ে উঠেছে। তিনি নিজের কাঁধ থেকে ভাইয়ের হাত নামিয়ে 2 হাতে মুঠ করে ধরলেন। ভেজা গলায় বললেন, পারলে আমাকে ক্ষমা করে দিও ভাইজান। ব্যাস। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। চোখ মুছতে মুছতে জায়গা ছাড়লেন। আকবর চৌধুরী জানেন না তার ভাইয়ের কী হয়েছে, এই সম্পর্কে কেন সে এতটা বাধা দিচ্ছে। কিন্তু এর পেছনে যে কোনো রহস্য আছে বুঝতে পারছেন তিনি। কী সমস্যা সেটা বললে তো সবাই মিলে একটা সমাধান বের করা যায়, সেটাও বলছে না। আবার ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছে। ছোট 2 ভাইকে 2 হাতে মানুষ করেছেন তিনি। তিনি মনে করতেন তাদের মতিগতি বোঝা খুব বেশি কঠিন কাজ না তার কাছে। কিন্তু এখন কেমন যেন বুঝে উঠতে পারছেন না। তিনি ভুলে গেছিলেন তার ভাইয়েরা বড় হয়েছে, পুরো পরিবারের একদিকে আর আসলাম চৌধুরী অন্যদিকে। এজন্য যেন পরিবারের ভিলেন হয়ে উঠেছেন তিনি। ঘরের স্ত্রীও বুঝছেন না তাকে, বুঝবেই বা কী করে? না বোঝারই কথা। মারুফা বেগম ঠিকমতো কথা বলাও ছেড়ে দিয়েছেন আসলাম চৌধুরীর সাথে। শেষ বয়সে এসে এত মানসিক প্রেশার নেওয়ার কষ্টসাধ্য। তিনি বিছানায় গা এলিয়ে দিয়ে মারুফা বেগমকে ডাকলেন। 1 কাপ চা আনার জন্য বললেন। কিছুক্ষণ বাদে থমথমে মুখে চা নিয়ে হাজির হলেন মারুফা বেগম। স্বামীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বুকের মধ্যে মুচড়ে উঠল। তিনি জানেন আসলাম চৌধুরী যখন এতটা কঠোরভাবে বাধা দিচ্ছেন, এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। কিন্তু নিজে থেকে জানতে চান না তিনি। এত বছর ধরে সংসার করেছেন তারা। লোকটার কি উচিত না নিজে থেকে সকল সমস্যার কথা বলা? যদি সুখে দুঃখে স্বামী স্ত্রী
একে অপরের পাশে না থাকে, নিজেদের মধ্যে সর্বোচ্চ গোপনীয় কথা শেয়ার করতে না পারে, তাহলে এত বছর ধরে তাদের মধ্যে যে সম্পর্ক, সবটা কি দায়িত্বের? কোনো ভালোবাসা নেই এর মধ্যে। তিনি চায়ের কাপটা দিয়ে চলে যাচ্ছিলেন, তখনই পিছু ডাকলেন আসলাম চৌধুরী। কথা বলা পুরোটা ছেড়ে দিলে আহির মা? ছাড়া আর কি করব? যে বাবা মেয়ে সুখের দিকে দেখে না, মেয়ে কি চাই বোঝে না, সেই মেয়ের মা হয়ে আমি কি করে কথা বলি? বিদ্রুপের সাথে কথা বললেন মারুফা বেগম। মারুফা বেগম পুনরায় বললেন, তুমি মেয়েকে কি বুঝিয়েছো আমি জানি না, কিভাবে মেয়েটা আমার এত খুশি হচ্ছে জানি না, কিন্তু যখন ও জানতে পারবে তোমার এই সবটা ছলনা, সবটা মিথ্যা, ওর অগোচরে বিয়ে ঠিক করে ফেলেছো, তখন কি করবে তুমি? কিভাবে মুখ দেখাবে নিজের মেয়েকে? মেয়েকে না জানিয়ে বিয়ে ঠিক করেছো ভালো কথা, মেয়েকে না জানিয়ে বিয়ে দেবে কিভাবে? তোমার কি মনে হয় তুমি বলবে আর ও কবুল বলে দেবে? আর কান খুলে শুনে রাখো, তোমার ওই অতিথি আপ্যায়ন আমি করতে পারবো না। আমি কেন, এই বাড়ির কেউ করতে পারবে না। বলে হনহন করে বেরিয়ে গেলেন তিনি। মারুফা বেগম যাওয়ার কিছুক্ষণ পর নীরব কক্ষে একটা দীর্ঘশ্বাস ফেললেন আসলাম চৌধুরী। বিষাদ হাসলেন তিনি, বললেন, আসলে আমি ভালো বাবা না, ভালো বাবা কখনো এমন কঠোর হতে পারে না। কিন্তু তুমি যে তুর্যর দুধ মা ফলে গেলে, মেয়ের ভালো বাবা হতে গিয়ে কি আমি এখন ধর্ম বিসর্জন দিব, হালাল হারাম ত্যাগ করব? তার কথা মারুফা বেগমের কান অবধি না পৌঁছালেও অন্য কারো কানে পৌঁছালো, আর কথাগুলো বিষের মতো গিয়ে বাঁধল বুকে। তুর্য কথা বলার জন্য আসছিল আসলাম চৌধুরীর রুমে, কিন্তু এইসব কথা শুনে আর যেতে পারল না। আপনা আপনি পা জোড়া স্থির হয়ে গিয়েছে। মস্তিষ্কে বারবার আসলাম চৌধুরীর বলা কথাগুলো দামামা বাজাচ্ছে। সত্যিটা কেন এত নিষ্ঠুর হলো? নিঃশ্বাস আটকে আসছে তার। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। এটা কি সত্যি ঘটনা, নাকি আসলাম চৌধুরী আবারও ছলনা করছে তার সাথে? তুর্য নিজের অসার শরীরটাকে কোনো রকমে ঠেলে আসলাম চৌধুরীর রুমে নিয়ে গেল। তুর্যকে দেখে তিনি নড়ে চড়ে বসলেন। কথাগুলো শুনেছে কিনা বুঝে উঠতে পারলেন না, তবে যদি শুনে থাকে ভালোই। ঘটা করে ছেলেটাকে আরও বেশি যন্ত্রণাদায়ক, যার কারণে নিজের কাছে দোষী হয়ে আছে, তবু আসল সত্যটা জানতে পারছে না। তুর্য ওনার কাছে গিয়ে মেঝেতে হাঁটু কেড়ে বসল। ওনার দুই হাত নিজের মুঠোয় নিয়ে করুণ সুরে বলল, চাচু, এগুলো মিথ্যা? বলুন, মিথ্যা বলছেন কেন? আপনি ওর লাইফ পার্টনার হিসেবে যেমন ছেড়ে চান, আমি ঠিক তেমন হয়ে যাব। আপনি চাইলে নিজেকে টোটালি চেঞ্জ করে ফেলব, আই প্রমিস ইউ চাচু। তবুও বলুন, এসব মিথ্যা? আসলাম চৌধুরী ছেলের এমন অসহায়ত্ব সহ্য করতে পারলেন না। দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি ভেজা গলায় বললেন, ভাগ্য তোদের সহায় না বাবা। জন্ম মৃত্যু বিয়ে বিধাতা নিয়ে, বাস্তবতা যত শীঘ্রই মানতে পারবি তোদের জন্য ততই মঙ্গল। দ্বিতীয় কোনো কথা বলল না তুর্য। জড়বস্তুর ন্যায় উঠে জায়গা ছাড়ল। রুম থেকে বাইকের চাবিখানা নিয়ে বের হয়ে গেল। পারভিন বেগম বারবার পিছু ডেকে জানতে চাইলেন কোথায় যাচ্ছে, কিন্তু কোনো কথাই ওর কান অবধি পৌঁছালো না। না, কানে শুধু আসলাম চৌধুরীর বলা কথাগুলো বাজছে। আজকের আকাশটা বিকেল থেকেই কেমন গুমুট মেরে পড়ে আছে। যখন তখন গগন ফেটে বৃষ্টি পড়তে পারে, সেদিকে কোনো খেয়াল নেই তুর্যের। একটা খোলা মাঠের একপাশে রাখা বেঞ্চিতে বসে আছে সে। এই যে সেই মাঠ, যেখানে জীবনের প্রথমবার আহিকে নিয়ে ঘুরতে এসেছিল সে। সেদিন আহিকে নিয়ে বেরোনোর শুরু থেকে শেষ অবধি সকল মুহূর্তগুলো একবার কল্পনা করলো। রেলপাতের ওপর দিয়ে হাঁটা, এটা ওটা খাওয়ার বায়না, সকল প্রকার বাচ্চামি বোকামি, সবশেষে আহিকে উৎসর্গ করে হোর গান গাওয়া। এখানে বসেই দূরের সেই রেল লাইনটা দেখা যাচ্ছে। আজও কিছু ছেলেরা গান করছে। তুর্যের থেকে খানিকটা দূরে তারা সমবেত কণ্ঠে গাইছে, পরাণ যদি দুইটা হয় রে, একটি গেলে একটি রয় যে, জলে রে জলে রে। গানটা পুরোপুরি শেষ করতে পারে না ছেলেগুলো। ঝরঝর করে বৃষ্টি পড়তে আরম্ভ করায় দৌড়ে চলে গেল তারা। ছেলেগুলো কোথায় গেল খেয়াল করেনি তুর্য, কিন্তু এতক্ষণ ধরে তাদের গাওয়া গানের প্রত্যেকটি কথা অনুভব করেছে সে। যেন ওর হৃদয়ের পরিস্থিতি পড়তে পেরে ছেলেগুলো গান গেয়ে গেল। ঘন বৃষ্টি হওয়ার অল্প কিছুক্ষণ পার হবার মধ্যেই পুরো কাক ভেজা হয়ে গেছে ছেলেটা। এদিকে খেয়ালও নেই সে বৃষ্টির পানি সহ্য করতে পারে না। খেয়াল থাকলেও বাকি সে উঠতো নাকি? বেশ অনেকক্ষণ মূর্তির মতো সেই জায়গায় বসে রইল। তারপর হঠাৎ মাথায় এলো বৃষ্টির সময়
দোয়া নাকি আল্লাহ বেশি কবুল করেন। এশার আজান পড়েছে, বেশ খানিকক্ষণ হয়েছে। ও ঘাড় ঘুরে এদিক ওদিক চাইল। একটু সামনেই একটা চায়ের টং। এলোমেলো ভঙ্গিতে হেঁটে সেখানে পৌঁছালো। দোকানের পাশে একটা মগ রাখা আছে। টিনের চাল থেকে সারি বেঁধে বৃষ্টির পানি পড়ছে। সেখানে মগটা ধরার কিছুক্ষণের মধ্যেই পানিতে ভরে গেল সেটা। অজু সেরে নাস্তায় নামলো। হাইওয়ে না হওয়ায় খুব কম সংখ্যক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, আর বৃষ্টির কারণে সেটা শূন্যে এসে দাঁড়িয়েছে। মাঝ রাস্তায় সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল হলো সে। নামাজ শেষে লম্বা মোনাজাতে বসলো। হে আল্লাহ, এই কিসের শাস্তি দিচ্ছ আমায়? যে শুরু থেকে হারাম তার জন্য মনে কেন অনুভূতি আনলে? দয়া করে একটা কিছু করো। এই সবটা মিথ্যা করে দাও আল্লাহ। একটা দুঃস্বপ্ন করে দাও। ওকে পাওয়ার আর কোনো আশায় রইল না আমার। হাইকে শুধু আমার করে দাও। জীবন আর কিচ্ছু চাইব না তোমার দরবারে। তোমার এই অধম বান্দাটাকে একটু দয়া করে মাবুদ। এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। ওকে আমার করে দাও, তাহলে আমাকে তোমার করে নাও। বৃষ্টির ফোঁটা আর নীরব পানিতে ছেলেটার হাত ভরে উঠেছে। মোনাজাত তার আরও দীর্ঘ করতে পারল না সে। গলা দিয়ে আর কথা বের হচ্ছে না। মনে হচ্ছে গলাটাকেও যেন দুই হাতে শক্ত করে চেপে রেখেছে। মোনাজাত শেষে আবারও সিজদায় পড়ল তুর্য। এতক্ষণ ধরে নীরবে চোখের পানি ফেললেও সিজদায় পড়ে ডুকরে কেঁদে উঠল সে। খুব করুণ সেই সুর, কোনো কালেই কান্না করতে পারে না ছেলেটা। ফলস্বরূপ শুধু কখন বিদারী চিৎকার আর গোঙানোর আওয়াজ হচ্ছে। কান্না করতে করতে এক পর্যায়ে সেখানেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ততক্ষণে বৃষ্টির গতি অনেকটা কমেছে। ব্যস্ত ভঙ্গিতে উঠে পকেট হাতড়িয়ে বাইকের চাবি বের করলো। বাইকটা চালিয়ে কিছুটা দূর না যেতেই সেটা রোডে পিছলে পড়ল। বাইক হতে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ল শরীরটা। মাথা গিয়ে বাড়ি খেলো একটা গাছের সাথে। না, তেমন কোনো বড় অ্যাক্সিডেন্ট না। মাথায় হেলমেট থাকায় শুধু কপালের কাছে একটু ক্ষত সৃষ্টি হয়েছে, আর হাত পায়ের কিছু জায়গা হাতে চামড়া ছিলে গিয়েছে। ও আবার উঠে এলো বাইকের নিকটে। এমন কায়দায় এলো যেন গায়ে কোনো ব্যথাই লাগেনি। তারপর বাইক স্টার্ট দিয়ে আবারও ছুটে চলল। গতি কমানোর কোনো প্রয়োজন মনে করলো না, বরং এবারে সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে। না কোনো ট্রাফিক রুলস। একটু এদিক ওদিক হলেই জীবন প্রদীপ সাথে সাথে নিভে যেতে পারে। ব্যক্তিটা হয়তো চাইছেই নিভে যাক, এতে যদি একটু শান্তি মেলে, এই নরক যন্ত্রণা থেকে রেহাই পায়। কাল রাতে হুট করেই পাত্রপক্ষ বলেছে তারা আসছে, একটা কিছু পরিয়ে রেখে যাবে, তারপর ফিক্সড হওয়া ডেট অনুযায়ী বিয়ে হবে। তাই সকাল থেকেই বিরাট রান্না বান্নার আয়োজন চলছে চৌধুরী বাড়িতে। এসবের কোনো কিছুতে হাত লাগাচ্ছে না মারুফা বেগম। তবে পারভিন বেগম নিজ হাতে সব কাজ করছেন, নিজের দায়িত্ব পালন করছেন, তবে সবটাই ক্ষোভ থেকে। আহির ঘুম ভেঙেছে কিছুক্ষণ হয়েছে, কিন্তু এখনও কম্বলের নিচে পড়ে আছে। আরেক দফা ঘুমের প্রস্তুতি নিচ্ছে। ঘুমে এখনও চোখ লেগে আসছে, চোখের পাতা ভারী হয়ে আসছে, তাকাতে পারছে না, আবার গভীর ঘুমও আসছে না। মহা মুসিবত। ঘুম ব্যতীত সর্বক্ষণ মানব মস্তিষ্ক সচল থাকে, কিছু না কিছু ভাবতেই থাকে। এই যে আহি এখন তার আর তুর্যের সম্পর্কের শুরু থেকে ভেবে আসছে। সাপে নেউলের সম্পর্ক ছিল তাদের। তুর্য ভাই সব সময় তাকে বকতেন। তারপর ভালোবাসার সম্পর্ক হলো, কিন্তু জনাবের বকাবকি আর কোথায় কমলো? ভালোবাসা একটু অল্প একটু বাড়লো, এই যা। তারপর একটা ভুল সিদ্ধান্তে সবটা এলোমেলো হয়ে গেল। তুর্য তার থেকে দূরে সরে গেল। সে যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তুর্য ভাইয়ের উচিত সবটা ভুলে যাওয়া, কিন্তু উনি না ভুলে গো ধরে বসে আছেন। মন খারাপ হলো আহির। তবে থাক, সমস্যা নেই। ভুল যখন তার নিজেরই, তাই তাকেই মানাতে হবে। কিন্তু তাহলে কি হলো? ঘুরে ফিরে সম্পর্কটা আবারও আগের জায়গায় চলে এলো। এসব ভাবতে ভাবতে আরেক খেয়াল এলো ওর মনে। মনে মনে বলল, তুই এসব ভাবছিস কেন আহি? আবার মরে টরে যাবি নাকি? পর মুহূর্তেই আবারও নিজের বিরোধিতা করেই ভাবল, তুর্য ভাইয়ের সাথে সংসার না করা অবধি মরছিস না তুই? ওনাকে না জ্বালিয়ে তো তুই মরেও শান্তি পাবি না। সো চিল থাক, ওকে? আরও কিছুক্ষণ ধরে আজগুবি চিন্তা করার ইচ্ছে ছিল হয়তো মেয়েটার, কিন্তু মারুফা বেগমের ডাকের জন্যে আর পারল না। ওরামোরা খেতে খেতে উঠল, বিরক্ত কণ্ঠেই বলল, কি হয়েছে আম্মু? আর একটু শুয়ে থাকি না প্লিজ। বলে আবারও ধপ করে শুয়ে পড়ল। মারুফা বেগম স্বাভাবিক গলায় বললেন, তৈরি হয়ে নে, পাত্রপক্ষ এসেছে। লাফ দিয়ে উঠল আহি। তড়িঘড়ি কণ্ঠে বলল, কিন্তু আব্বু যে আমায় বলেছিল বিয়ের নাটক করতে। তারপর আবারও কিছু একটা ভেবেই বলল, ও বুঝেছি। আচ্ছা যাও, আমি রেডি হয়ে আসছি।
বিছানা থেকে উঠে আলোর গতিতে ফ্রেশ হলো আহি। মারুফা বেগম এখনো ঠায় দাঁড়িয়ে আছেন। ও ওয়াশরুম থেকে বের হয়ে উৎফুল্ল চিত্তে বলল, আমাকে তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দাও আম্মু। মারুফা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আহির হাবভাব দেখে বুঝলেন ও হয়তো অন্য কিছু ভাবছে। মেয়ের এমন চিন্তাগ্রস্ত মুখ দেখে আহি সন্ধিহান গলায় বলল, পাত্রপক্ষ তুর্য ভাই না? না তুর্য না। তাহলে? এতক্ষণ ধরে থাকা মুখের উজ্জ্বলতা উধাও হয়ে গেল মেয়েটার। মারুফা বেগম ওর কথার উত্তর না দিয়ে গম্ভীর গলায় বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, ওদের আসার সময় হয়ে এসেছে। আহি কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, এসব কি আম্মু? আব্বু আমায় বলেছিল শুধু বিয়ের মিথ্যা বিয়ের নাটক করতে। পাত্রপক্ষ মানে কি? সেটা তোর বাপকে গিয়ে বল, এখন এত কথা না বলে তৈরি হয়ে নে। রেগে বললেন মারুফা বেগম। তেজি কণ্ঠে বলতে আরম্ভ করলো আহি, আব্বুকে তৈরি হতে বলো। যাব না আমি ওদের সামনে। যাও তোমার স্বামীকে গিয়ে বলো। কি শুরু করে দিয়েছেন উনি? সেদিন তোমাদের বেছে নেয়াই আমার ভুল হয়েছে, যার জন্য এই 1.5 মাস ধরে আমি ধুকে ধুকে মরছি। ভেবেছিলাম তোমরা মেয়ের কষ্ট বুঝবে, কিন্তু সেটা আর হলো কই। স্বার্থপর তোমরা। আমারও সেদিন স্বার্থপর হওয়া উচিত ছিল, তাহলে আজকে আর এই পরিস্থিতি হতো না। এত কথা না বলে যা বলছি তাই কর। চেঁচিয়ে উঠল মেয়েটা। রাগে রীতিমতো গলা কাঁপছে ওর। করবো না আমি। পারলে করাও আমাকে দিয়ে। তোমার স্বামীকে ডাকো, যাও। কথাটা বলে দম ফেলার আগেই ওর গালে একটা চড় এসে পড়ল। মারুফা বেগম রেগে আগুন হয়ে আছেন, বললেন, আমার স্বামী তোর কি হয়? কুত্তার বাচ্চা, তখন থেকে বিয়াদবি করে যাচ্ছিস। আহি সামলে নিল নিজেকে। গলার সুর পরিবর্তন না করে বলল, মেরে ফেলো আমায়, তবু আমি তৈরি হব না। আর তুর্য ভাই কোথায়? উনি জানেন না বাড়িতে কি হচ্ছে? কথাটা শেষ না হতেই দরজা নক করে ভেতরে প্রবেশ করলো তুর্য। ওকে দেখে শুধু আহি না, মারুফা বেগমেরও রুহু অবধি কেঁপে উঠল। এ কি অবস্থা হয়েছে ছেলেটার? মাথার চুল উস্কো খুস্কো, মুখ শুকিয়ে এইটুকুন হয়ে গিয়েছে। চোখ কেমন লাল হয়ে গর্তের মধ্যে চলে গিয়েছে। ট্রাউজারের কিছু অংশ পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। কপালে ক্ষত, সেখানে রক্ত জমাট বেঁধে শুকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো প্রকারের ট্রিটমেন্ট নেওয়া হয়নি। ও এগিয়ে আস্তে আস্তে সাবলীল গলায় বলল, চোখ মুছতে মুছতে চলে গেলেন মারুফা বেগম। আহি কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে সামনে থাকা ক্ষতবিক্ষত হৃদয়ের পুরুষটিকে দেখল, তারপর অস্পষ্ট স্বরে আওড়ালো, আপনার এই অবস্থা কেন তুর্য ভাই? কি হয়েছে? কপাল কাটলো কি করে? কোনো উত্তর দিল না তুর্য। এসে আহির সম্মুখে দাঁড়ালো। আহি হাত বাড়িয়ে ওর কপাল ছুতে গেল। তুর্য তার মাথা কিছুটা পিছনে হেলে মেয়েটার হাতের নাগালের বাইরে চলে গেল। আহি ভাবলো তুর্য হয়তো অভিমান থেকে এগুলো করছে। সে তুর্যকে একটু অপেক্ষা করতে বলে এক ছুটে ওর রুমে চলে গেল। ফার্স্ট এইড বক্স এনে সেখান থেকে স্যাভলন বের করে তুলাই ঢালতে ঢালতে আশ্বাস দিয়ে বলল, আরে কি ভাবছেন আপনি? আমি সত্যি সত্যি বিয়ে করছি। তাই রাগ থেকে এই কথা বলছেন আপনি, তাই তো? ধুর, না, আমার একটা প্ল্যান আছে, শুনুন। কথা শেষ করতে দিল না তুর্য। ওকে থামিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নিচে যা। তুর্য তাকে নিচ থেকে তৈরি হতে বলেছে। বিশ্বাস করতে পারল না মেয়েটা। অবিশ্বাস্য গলায় হালকা চেঁচিয়ে উঠল আহি, পাগল হয়ে গেছেন আপনি? রেডি হব মানে কি? মরে গেলেও রেডি হব না। টাইম ওয়েস্ট করিস না আহি। স্বাভাবিক কণ্ঠস্বর তুর্যের। আহি তুর্যের এমন ব্যবহার কিছুতেই মানতে পারছে না। রেগে বলল, আপনি তো আপনার চাচার চেয়ে বড় হিটলার তুর্য ভাই। ভালোবাসি একজনকে আর বিয়ে করবো আরেকজনকে। কাউকে ভালোবাসলে তাকে বিয়ে করতে হবে কোথায় লেখা আছে? ও, বুঝেছি। যেই দেখেছেন বড় আব্বু সুন্দর সুন্দর মেয়ে সম্বন্ধ এনেছে, অমনি পোল্টি মারছেন, তাই না? আরে আপনি তো ভালোই বাসতে জানেন না। ভালোবাসার মর্ম কি বুঝবেন আপনি? রাগের মাথায় মুখে যা আসছে তাই বলছে আহি। হ্যাঁ, ঠিক ধরেছিস। আমি জানি না, তুই জানিস। নো হ্যাপি? এবার নরম হলো আহির কণ্ঠ। তুর্যের বুকের কাছে টি শার্ট 2 হাতে খামচে ধরে অসহায়ত্ব নিয়ে বলল, আপনার কি হয়েছে তুর্য ভাই? আব্বু কি বলেছে বলুন না আমায়। আহির হাত ছাড়াতে ছাড়াতে শান্ত কণ্ঠে তুর্য বলল, ভালোবাসি না তোকে, তাই এমন করছি, ছাড়। শেষ কথাটা ধমকে বলল সে। আহি ছেড়ে দিল তুর্যকে। কান্নাটুকু গিলেই বলল, আপনি বললেই কেন মেনে নিব আমি? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, মেনে নিলাম সবটা। আমি এই বিয়েও করব, তার আগে আমাকে আগের আহি করে দিন। যে সব সময় আপনার পেছনে লাগতো, বকা শোনার জন্য সুযোগ খুঁজে বেড়াতো। আর
আর এতদিন আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবটা ভুলিয়ে দিন আমায়। মনে রাখার মতো কিছু হয়নি আমাদের মধ্যে? আহির প্রতিটা কথার উত্তর এক প্রকার যন্ত্রের মতো দিচ্ছে তুর্য। যেন মনে হচ্ছে মনে কোনো অনুভূতি নেই লোকটার। এতক্ষণে একটা বারের জন্য মেয়েটার চোখের দিকে তাকায়নিও। আহি তাচ্ছিল্য হেসে বলল, ও সত্যি ভালো কথা। আপনি অন্যদিকে তাকিয়ে কেন আছেন? আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তুর্য রক্তিম চোখজোড়া সামনে থাকা মানবীর দৃষ্টিতে স্থির করে পুনরায় বলল, কিছু হয়নি আমাদের মধ্যে? কিছুই হয়নি? তাহলে সেদিন ছাদে আমার গলার ক্ষত কিভাবে হয়েছিল? কে করেছিল ওই ক্ষত? বলুন, আপনি করেননি? আস্তে আস্তে উচ্চ হলো ওর কণ্ঠ। আহি প্লিজ, এমনিতে ঘৃণা লাগছে নিজের ওপর, তুইও সেটাকে বাড়িয়ে দিস না, ফর গড সেক। এতক্ষণে গলার সুর উঁচু করলো তুর্য। আর আমার শরীরে যে কলঙ্ক লাগলো। হোয়াট ননসেন্স? কলঙ্ক মিন্স হোয়াট? কলঙ্ক কাকে বলে বুঝিস? ধমকে বলল তুর্য। আহি রেগে মেগে উল্টাপাল্টা আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু পারল না। তার আগে ড্রয়িং রুম থেকে মাত্রাতিরিক্ত শোরগোলের আওয়াজ ভেসে আসছে। তর্কাতর্কি হচ্ছে কারো মধ্যে। তুর্য ব্যস্ত পায়ে হেঁটে নিচে নামলো। আহি ওর পিছু পিছু গেল। বাড়ির প্রতিটা সদস্য সেখানে উপস্থিত থাকলেও কথা কাটাকাটি হচ্ছে আসলাম চৌধুরী এবং মারুফা বেগমের। এত বছরের সাংসারিক জীবনে প্রথমবারের মতো স্বামীর সাথে এত উচ্চ কণ্ঠে কথা বলছেন মারুফা বেগম। এই পর্যায়ে আসলাম চৌধুরী বিদ্রুপের সহিত বললেন, ও তার মানে তোমরা তিনজনই এসব কিছু আগে থেকে জানতে? তা মারুফা, তুমি যে দুজন দুধমা সেটা মাথায় ছিল না? তখন ছেলে মেয়েদের আটকাতে পারলে না? আসলাম চৌধুরীর কথা শুনে কিছু মুহূর্তের জন্য সবাই থমকে গেল। পারভিন বেগমের একবার নিচে নেমে আসা ছেলে মেয়ে দুটোর মুখের দিকে চাইলেন। আহি জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে পড়েছে, যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। অস্বাভাবিক কায়দায় দুই ঠোঁট কাঁপছে, এই বুঝি ডুকরে কেঁদে উঠবে। চোখের পানি গাল বেয়ে গলায় এসে ঠেকেছে। আর তুর্য, ওর মুখ খুবই স্বাভাবিক। তাহলে ও কি আগে থেকেই সবটা জানতে পেরেছে? নিজেকে নিজে প্রশ্ন করলেন পারভিন বেগম। হয়তো এই জন্যই সকালে তিনি ওকে বারবার ডেকেও সাড়া না পেয়ে যখন কলে আহির বিয়ের ব্যাপারে সবটা খুলে বললেন, ছেলেটা তেমন কোনো গরজ দেখায় না। ওনার কথা শেষে শুধু আচ্ছা বলে কল কাটে। এতক্ষণে ছেলের দিকে পূর্ণ নজর দিলেন পারভিন বেগম। এভাবে কপাল কাটল কি করে? দুই হাতের কনুয়ের পাশটা নিয়েও ক্ষতচিহ্ন। তিনি এগিয়ে গেলেন ওদের কাছে। আজ থেকে প্রায় 30 বা 29 বছর আগের ঘটনা। আহি আসলাম চৌধুরী আর মারুফা বেগমের একমাত্র সন্তান নয়। এর আগে তাদের কোলজুড়ে এক পুত্র সন্তানের আগমন ঘটে, যে তুর্যের মাত্র 6 মাসের ছোট। তুর্যের যখন 8 মাস বয়স, তখন সূর্য মাত্র 2 মাসের। হঠাৎ একদিন জরুরি কাজে আকবর চৌধুরীর সাথে বাইরে যেতে হয় পারভিন বেগমের। প্রচণ্ড রোদে ছেলেকে না নিয়ে জায়ের দায়িত্বে রেখে যান। খুব শীঘ্রই ফিরে আসার নিয়ত থাকলেও ঝামেলায় আটকে পড়েন, যার ফলস্বরূপ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। তুর্য ঘুম থেকে উঠে কান্না আরম্ভ করে। বাচ্চা ছেলে এতক্ষণ না খেয়ে কিভাবে থাকবে? এদিকে তখনও পর্যন্ত মাতৃদুগ্ধ ব্যতীত কোনো বাড়তি খাবার খেতে পারত না সে। মুখে কিছু দিলেই গলগল করে বমি করে দিত। মারুফা বেগম পাতলা করে সুজি রান্না করে খাওয়ানোর চেষ্টাও করেন, কিন্তু ব্যর্থ হন। তারপর অপারগ হয়ে আসলাম চৌধুরীকে কল করেন। ছেলেটাকে ফিডিং করানোর জন্য অনুমতি চান। আসলাম চৌধুরীর সাথে সাথে অনুমতি দেন। সবাইকে অবাক করে দিয়ে মারুফা বেগম চেঁচিয়ে বললেন, না, আমি তোর যে দুধ মা নই। আসলাম চৌধুরী বললেন, এখন তুমি মিথ্যা বলবে আহির মা? সেদিন যে আমার থেকে অনুমতি নিলে, তারপর এসব মিথ্যা? হ্যাঁ মিথ্যা। আমি তোমার থেকে অনুমতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু কল কাটার পর দেখি তুর্য ঘুমিয়ে পড়েছে। তাই আমি আর বাচ্চা ছেলের ঘুম ভাঙাই না। আর তুর্য ঘুম থেকে ওঠার আগেই বড়বাবু ফিরে আসেন। কলকাতার পরের কোনো কাহিনীই জানতেন না আসলাম চৌধুরী। পুরোটাই অজানা ওনার। তুর্য এগিয়ে আসে মারুফা বেগমের নিকট। দুই হাতে ওনার মুখ আজোড়া করে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি মেজমা? সত্যি বলছেন আপনি? মাত্র যা যা বললেন এই সবটা সত্য? চাচু ভুল জানতেন, তাই তো? আহির সাথে আমার ওসব কোনো রিলেশন নেই, ও শুধু আমার কাজিন। তুর্যের এমন বাচ্চা সুলভ একের পর এক প্রশ্নে মারুফা বেগম উপর নিচ মাথা নাড়াতে নাড়াতে কান্না মিশ্রিত গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। আহি শুধু তোর চাচাতো বোন, ওর সাথে আর কোনো সম্পর্ক নেই তোর। তুর্য ওনার দিক থেকে চোখ সরিয়ে আহিকে ডাকলো, বলল, আহি দেখ। থেমে গেল। নেই, আহি কোথাও নেই। ড্রয়িং রুমের চারিপাশটা চোখ বোলালো, সাথে বাকিরাও।
কোথায় গেল মেয়েটা? সে যে অনেকক্ষণ আগেই জায়গা ছেড়েছে, কেউ খেয়ালও করেনি। হঠাৎ ওপার থেকে কিছু একটা পড়ার আওয়াজ ভেসে আসলো। সবার যেন টনক নড়ল। কিছু একটা বুঝতে পেরে একযোগে ছুটে উপরে গেল সবাই। সবার মন একই কথা ভাবছে। যতক্ষণে সবাই উপরে পৌঁছালো ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাড়ি শুদ্ধ লোক হাহাকার করে উঠলেন, আর মারিফা বেগম এক পলক তাকিয়ে জ্ঞান হারালেন। বাকিরা কাকে রেখে কাকে সামলাবে বুঝতে পারছে না। তাহি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ফ্যানের সাথে ঝুলে আছে আহি। জীবন বাঁচানোর তাড়নায় দুই পা প্রচণ্ড রকমে দাপাদাপি করছে। হয়তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, চাইছে না পৃথিবীর মায়া ছেড়ে যেতে। তুর্য দৌড়ে গিয়ে মরণ যন্ত্রণায় কাতরাতে থাকা প্রেয়সীর পা উঁচু করে ধরল। ও নিজের শরীরেই বল পাচ্ছে না। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে, যেন নিজের চোখকে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। ওপরওয়ালার কাছ থেকে একই ভাগ্য চেয়ে নিয়ে এসেছিল ওরা। তাদের ভাগ্য কেন এত নিষ্ঠুর? শেষ পর্যন্ত তাকে নিঃস্ব করে এইভাবে ছেড়ে যাচ্ছে মেয়েটা। নিস্তেজ দেহটাকে পাচাকোলা করে নিয়ে পাগলের মতো ছুটছে তুর্য। পায়ে একজোড়া জুতো পর্যন্ত নেই। চুলগুলো এলোমেলো হয়ে মেয়েটার মুখের ওপর ঝুলে আছে। ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো আধা খোলা করে রেখেছে। মুখ দেখে মনে হচ্ছে এই যেন সারা জীবনের জন্য অচেনা এক ঘুমের দেশে তলিয়ে যাবে। তুর্য চতুর্থ তলার সিঁড়ি ভাঙতে ভাঙতে একবার আহির মুখের দিকে তাকালো। ফ্যাকাশে মুখটা দেখে সহ্য করতে পারল না। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। মেয়েটাকে আরো শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল। অজানা আতঙ্কে শরীর কাঁপছে। এ কি করে ফেললো স্টুপিডটা? ও যখন এই মিথ্যে কথাটা জানতে পেরেছিল, কই, সে তো একবারের জন্য এভাবে জীবন দেওয়ার কথা ভাবেনি। মনে হয়েছে এই মেয়েটা ছাড়া তার বেঁচে থাকা নরক যন্ত্রণা হবে। কিন্তু একবারের জন্য এইভাবে নিজের জীবন ত্যাগ করার কথা সে মাথাতে আনেনি। আহিটা কবে থেকে এইসব ভালোবাসা বুঝতে আরম্ভ করলো? কে বলেছে ওকে এইসব ভালোবাসা বুঝতে, পাগলামি করতে? জীবন দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? পাঁচতলায় এসে থামে তুর্য, চিৎকার করে ওঠে, ডক্টর, ইজ এনিওয়ান হিয়ার? ডক্টর! সাথে সাথে একটা ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে ছুটে এলো। তুর্য সেখানে আহিকে শুইয়ে দিতে দিতে পুনরায় ডাক্তারকে ডাকলো। ইতিমধ্যে একজন ডক্টর ছুটে এসেছেন। তিনি চিনতে পারলেন তুর্যকে। এই জগতে বেশ পরিচিত মুখ। লোকটা কিছু বলতে চাইছিলেন হয়তো, তার আগেই তুর্য পুনরায় বলে ওঠে, ডক্টর, ইমার্জেন্সি। ডক্টর আর কিছুই বলেন না। বুঝতে পারলেন হয়তো খুব কাছের কেউ। তিনি চলে যান আহিকে নিয়ে। তুর্য ক্লান্ত ভঙ্গিতে করিডোরে থাকা বেঞ্চের এক প্রান্তে বসে পড়ল। উড়োর ওপর কোনোই ঠিকই দুই হাতের তালুতে মাথা রাখলো। কিছু সময় চোখ বন্ধ করে পড়ে রইল। আনমনে বিড়বিড় করল, নিজের জানে মায়া না করিস, আমাদের তো একটু করতে পারিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না আহি, কোনোদিন না। খুব অসহায় এবং ভঙ্গুর শোনালো কণ্ঠস্বর। দুই হাতে মাথার চুল খামচে ধরল। এসব কিছুর জন্য নিজেকে দায়ী করল। ওরই ভুল সবটা। মেয়েটা তো ওর পাশেই দাঁড়িয়েছিল, কখন চলে গেল একটু বুঝতে পারল না। এত বড় একটা কথা জানার পর সে নিজেই যখন ওভাবে ভেঙে পড়েছিল, সেখানে ও তো একটা বাচ্চা মস্তিষ্কের মেয়ে। পুনরায় বিড়বিড় করল, এত আমি কি কেন তুই জান? এত ভালোবাসা তো আমি চাইনি, যার জন্য জীবনটাই দিয়ে দিবি। মিনিট কয়েক পর পুরোপুরি চৌধুরী বাড়ি হাজার হলো হাসপাতালে। আকবর চৌধুরী এগিয়ে গেলেন বিধ্বস্ত ছেলের পানে। আলতো করে কাঁধে হাত রাখলেন। ভরসার হাতের স্পর্শ পেয়ে আস্তে করে মাথা তুলল তুর্য। রক্তিম হয়ে থাকা চোখ জোড়া নিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো। বাবাকে দেখে হুট করেই আবেগী হয়ে পড়ল। মনের জোর যেন হারিয়ে ফেলল। উঠে দাঁড়িয়ে ভেজা কণ্ঠে ডাকলো, আব্বু। আকবর চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। তুর্য শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। কিছুক্ষণ পর কাঁধ ভেজা অনুভূত হলো। নিজেকে সামলে বাবাকে সান্ত্বনা দিল তুর্য। এভরিথিং উইল বি ওকে, টেনশন করবেন না। তারপর সামনে তাকে বাড়ি শুদ্ধ সবাইকে দেখে বলল, সবাইকে কেন নিয়ে এসছেন মেজুমা? আকবর চৌধুরী ছেলেকে ছেড়ে দিলেন। তার কথা শেষ করতে না দিয়েই বললেন, মেজু বউ জ্ঞান হারিয়েছে, ছোট বউ আছে ওর কাছে। ও, ছোট করে বলল তুর্য। তারপর আরও বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। ডক্টর সেই যে ঢুকেছেন আর বেরোনোর নাম নেই। চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য নীরব ভঙ্গিতে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। কেউ বা চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। ডাক্তারের আসার অপেক্ষায় সবাই। সকলের ধৈর্যের পরীক্ষা নিয়ে বের হলেন ডাক্তার সাহেব। সকলে যে যার অবস্থান থেকে তাড়াহুড়ো করে এগিয়ে গেল, কিন্তু তুর্য নড়ল না জায়গা থেকে। সবাইকে অতিক্রম করে ডক্টর নিজেই এগিয়ে এলেন ওর কাছে। কাঁধে হাত রেখেই বললেন,
শ্বাসনালীতে অনেকটা আঘাত পেয়েছে, এখনো জ্ঞান ফেরাতে পারেনি। 24 ঘন্টা মনিটরিংয়ে রাখবো, এরপরেও যদি জ্ঞান না পেরে আইসিইউতে রাখতে হবে। তুর্য বিধ্বস্ত নয়নে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার হয়তো ওর মন পড়তে পারলেন, নিজে থেকে পুনরায় বললেন, তুমি নিজেও একজন ডক্টর, আশা করি সবটা বুঝবে। বাট ডক্টর হতেও ক্রিটিক্যাল অবস্থা। রশি হিসাবে যা ইউজ করেছে সেটাতে সুচালু কিছু ছিল হয়তো, সেটা শ্বাসনালীতে আঘাত করেছে। বলে চলে গেলেন ডাক্তার। আকবর চৌধুরী এগিয়ে এলেন। তুর্য ওনার উদ্দেশ্যে বলল, আপনি আম্মু আর ছোটদের নিয়ে চলে যান, আমিও ছোট চাচু আছি এখানে। তারপর একপাশে দাঁড়িয়ে থাকা আসলাম চৌধুরীর দিকে তাকালো সে। মাথা নুইয়ে রেখেছেন, এদিকে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছেন না। এতক্ষণ ধরে কারোর সাথে একটা কথা পর্যন্ত বলেননি, তখন থেকে নীরবে চোখের পানি ফেলেছেন শুধু। আকবর চৌধুরী, পারভিন বেগম, আসিফ চৌধুরী সান্ত্বনা দিয়েছেন, বুঝিয়েছেন ওনাকে, তবু সবার সামনে আসতে পারছেন না। আত্মগ্লানিতে কারো চোখে চোখ রাখতে পারছেন না। কোন মুখ নিয়ে দাঁড়াবেন সবার সামনে? এই সব কিছুর পেছনের মূল কারিগর তো তিনি নিজেই। একটা ভুল ধারণা আর একটা ভুল সিদ্ধান্তে সবটা এখন শেষ হয়ে যাওয়ার পথে। তার ছোট মেয়েটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিছু একটা অঘটন ঘটে গেলে তিনি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবেন না। বুকটা ধুধু করে উঠল ওনার। এইসব অলক্ষণে চিন্তা কেন মাথায় আসছে? কিছু হবে না ওনার মেয়ের। তিনি চোখ মুছতে মুছতে চলে যেতে লাগলেন। তুর্য এগিয়ে গেল চাচার কাছে, আটকালো ওনাকে। চাচু, পা থামিয়ে পিছু ফিরলেন আসলাম চৌধুরী। তুর্যের কাঁধে হাত রাখলেন, কিছু বলতে চাইলেন হয়তো, কিন্তু গলা দিয়ে কথা বের করতে পারলেন না। তুর্য জড়িয়ে ধরল চাচাকে, শান্ত কণ্ঠে বলল, শুধু শুধু নিজেকে অপরাধী ভাববেন না। উপরওয়ালার কাছ থেকে যা চেয়ে নিয়ে এসেছে তাই পাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই চাচু। কিচ্ছু হবে না ওর, বি স্ট্রং। পাঞ্জাবির হাতা টেনে চোখের জল মুছলেন আসলাম চৌধুরী। ভঙ্গুর কণ্ঠস্বরে বললেন, দুনিয়ার সব থেকে নিকৃষ্ট বাবা আমি, যার কারণে তার মেয়ে এখন মৃত্যুর শয্যায়। আমার মতো বাবা আর কোনো মেয়ের না হোক। এভাবে নিজেকে দোষী সাব্যস্ত করবে না চাচু, প্লিজ। এই সব কিছু আমাদের ভাগ্য। এর মধ্যে ফোন বেজে উঠল তুর্যের। আসলাম চৌধুরীকে ছেড়ে পকেট হতে মোবাইল বের করলো সে। ওর পিএ তারেকের কল। অসময়ে কল দেখে টনক নড়ল তার। বিকাল 4:30টায় চেম্বার আছে, এখন বাজে 4:15। হাতে সময়ও খুব কম। এখান থেকে ওর চেম্বারের দূরত্ব কম হলেও 1 ঘন্টার। এইটুকু সময়ের মধ্যে কিভাবে কি করবে? এমত অবস্থায় ও কিছুতেই কাজে কনসেন্ট্রেশন দিতে পারবে না। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, তারপর কল রিসিভ করলো। সাথে সাথে ওপাশের উদ্বিগ্ন কণ্ঠস্বর, স্যার কোথায় আপনি? রোগীরা অপেক্ষা করছে। আজ আসতে পারবো না, ওনাদের চলে যেতে বলো। কিন্তু স্যার। বাকি কথা শোনে না তুর্য। কল কেটে মোবাইল পকেটে গুজল। বিকাল করিয়ে সন্ধ্যা নেমেছে, এখনো কোনো ভালো খবর পাওয়া যায়নি। দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে তুর্যের। ছেলেটা এখনো সে সকালের পোশাক পরে আছে। সকাল বললেও ভুল হবে। গতকাল মাঝ রাস্তায় বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়িতে ফিরে কোনো রকমে চেঞ্জ করে এই টি শার্ট আর ট্রাউজার পরেছিল। পারভিন বেগম শত চেষ্টা করেও এক চুল সরাতে পারেনি ছেলেকে। একজন নার্স এসে কপাল আর কনুয়ের ক্ষত জায়গায় ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন। শরীরের অনেক জ্বর দেখে কিছু ওষুধও দিয়ে গেছেন। খাবার খেয়ে ওষুধগুলো খেতে বলে গিয়েছেন। সেই ওষুধগুলো এখনও অবহেলায় ওর পাশে পড়ে আছে। আপাতত হাসপাতালে তুর্য ছাড়া আর কেউ নেই। আসলাম চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। আহির পাশের কেবিনে আছেন তিনি। কিছু মেডিসিনের দরকার ছিল, সেগুলো এনে ক্লান্ত ভঙ্গিতে বেঞ্চে মাথা হেলিয়ে দিয়েছে তুর্য। আকবর চৌধুরী কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ফ্যাক্টরিতে গিয়েছেন। একটু আগেও তুর্য আর আসিফ চৌধুরী ছিলেন। একটা জরুরি কল আসে, তিনি মোবাইলে রাজনৈতিক আলাপ আলোচনা করতে করতে বাইরে গেলেন। মিনিট খানেক পর কোথা থেকে ছুটতে ছুটতে নাবিল, তাসিন আর আলিয়া এলো। পিঙ্কি 3 মাসের অন্তঃসত্ত্বা, তাই আসতে পারেনি। ওরা এসেই একসাথে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, আর ইউ ওকে বন্ধু? ছোট করে উত্তর দিল তুর্য। ওদের দেখে অবাক হলো সে। এদের আবার খবর কে দিল? আলিয়া বলল, এত কিছু হয়ে গেল, একটাবার আমাদের ইনফর্ম করার প্রয়োজন মনে করলি না? পরপর তাসিন প্রশ্ন করলো, এসব কিভাবে হলো ভাই? তোর বাড়ির সবাই কোথায় ছিলি? কিভাবে মেয়েটা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো? থামলি কেন? আর কয়টা প্রশ্ন কর। বাড়ার মেন্টাল গুলারে নিয়ে হাজির হইছি। নাবিলের কথায় আজ আর
খেপল না তাসিন। পাশ ফিরে নাবিলের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, টেনশন হচ্ছে তাই এত অধৈর্য হয়ে পড়েছি ভাই। তারপর তুর্যের দিকে তাকিয়ে পুনরায় বলল, আহির এখন কি অবস্থা? এতক্ষণে উত্তর এলো তুর্যের। আস্তে করে বলল, জানি না। ওর এমন উত্তরে সবাই অবাক হলো, একসাথে বলে উঠল, মানে? ডক্টর এখনো কিছু জানেনি, বাসায় যা তোরা। শান্ত গলায় বলল তুর্য। এতক্ষণে আলিয়ার খেয়াল এলো তুর্যের দিকে। ও গিয়ে বসলো ছেলেটার পাশে, কপাল ছুঁয়ে আর্তনাদ করে উঠল, তোর কপাল কিভাবে কাটলো তুর্য? বাকিরাও মাত্রই খেয়াল করলো। তুর্য বলল, অ্যাক্সিডেন্ট করেছিলাম। ওর শুকনো মুখের দিকে তাকিয়ে নাবিল বলল, কিছু খাইছোস? ক্ষুধা নেই। আমরা খাবার নিয়ে এসেছি, খেয়ে না? বলেই খাবার বের করলো তাসিন। তুর্য বিরক্ত ভঙ্গিতে বলল, এত কথা বলিস না প্লিজ। তোদের ইনফর্ম কে করেছে? আন্টি করছে, একটু কিছু খেয়ে নে, তারপরে কথা বলবো না। বলে তাসিনের হাত থেকে খাবারের বক্স নিল আলিয়া। তারপর এক টুকরো রুটি ছেড়ে তুর্যের মুখের সামনে ধরল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও তুর্য মুখ খুলছে না দেখে তাসিন বলল, হেলদি খাবার ভাই, খা, অয়েলি কিছু নেই এর মধ্যে। বিরক্তির সাথে সাথে এবার রাগ উঠল তুর্যের। ক্ষুধা নেই তাই খাচ্ছে না, এতে হেলদি আনহেলদি কি আছে? নাবিলও অনুরোধ করলো, একটু খা। তুর্য একবার ওদের সবার দিকে তাকালো। সকলের চোখ ছলছল করছে। আলিয়ার হাত থেকে খাবার নিতে নিতে বলল, আমি খেয়ে নিতে পারবো। তারপর এক টুকরো রুটি ছিঁড়ে মুখে পুরল। চিবোতে পারছে না, গলায় লেগে আসছে। আলিয়া পানি এগিয়ে দিল। কয়েক ঠোক পানি গেলে স্রেফ 3 বার 3 টুকরো রুটি মুখে নিল, তারপর রেখে দিল। বাকিরাও আর জোর করলো না। তুর্য উঠে গিয়ে একবার আসলাম চৌধুরীকে কেবিনে থেকে ঘুরে এলো। প্রেশার বেড়ে গিয়েছিল, এখন স্যালাইন চলছে। আপাতত ওষুধের প্রকোপে ঘুমোচ্ছেন। ও চাইলেও একবার গিয়ে আহিকে দেখে আসতে পারে, কিন্তু ও দেখতে চায় না। সারাক্ষণ ছুটে বেড়ানো পাগলাটাকে এভাবে নিরিবিলি শুয়ে থাকতে কিভাবে দেখবে? স্টুপিডটা বুঝছে না ওকে এভাবে শুয়ে থাকা মানায় না। উঠে গেলেও তো পারে। ইদানিং তো আবার সবকিছু বুঝেও না বুঝার ভান ধরে। কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়, কি করলে সে কষ্ট পাবে, সেই ধান্দায় ঘুরে। নিজেকে কি ভাবেও এভাবে মরার মতো পড়ে থাকবে, আর এই তাশরিফ চৌধুরী তুর্য ওর শিয়রে বসে কাঁদবে? এজন্যই তো এত নাটক। করো, যত খুশি নাটক করে নে, তবু কার্য হাসিল করতে পারবি না। শুধু একবার কোনো রকমে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর ও বোঝাবে এই তাশরিফ চৌধুরী তুর্য কি জিনিস। সুইসাইডের স্বাদ হাড়ে হাড়ে মেটাবে সে। টানা 36 ঘন্টা অবজারভেশনে রেখেও জ্ঞান ফেরোতে ব্যর্থ ডক্টর। আহির অবস্থা খুব একটা ভালো নয়, কণ্ঠনালী ফুলে উঠেছে, শরীরে অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছে। ফলস্বরূপ আইসিইউতে রেখেছেন ডক্টর। এতক্ষণে অবস্থার উন্নতি হওয়ার কথা থাকলেও অবনতি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পেশেন্ট নিজেই ফাইট করতে চাইছে না। সন্ধ্যা নাগাদ সকলে একটু বাড়ির দিকে গিয়েছিল। তুর্যেরও গোসল নেওয়া প্রয়োজন, কিন্তু ঘণ্টাখানেক পার হওয়ার পূর্বেই ডাক্তার জরুরি ভিত্তিতে সবাইকে আসতে বলেছেন। পুনরায় হাসপাতালে পুরো চৌধুরী বাড়ি হাজির হয়েছে। ডাক্তার এগিয়ে এসে বললেন, পেশেন্টের মা বাবা চাইলে ওনাকে দেখে আসতে পারেন, এক একজন করে যাবেন, আর বেশিক্ষণ টাইম নেবেন না। তুর্যের দিকে তাকিয়ে আবারও বললেন, ডক্টর চৌধুরী, তুমি তো এসব রুলস সম্পর্কে অবগত, ফ্যামিলির লোককে বুঝিয়ে পাঠাও। তারপর একটা নার্সকে ডেকে পিপিএ এর অবস্থা করতে বললেন। তুর্য ব্যস্ত কণ্ঠে বললেন, ইজ এভরিথিং অল রাইট ডক্টর? ও কি ঠিক আছে? নাও শি ইজ ফাইন, বাট বলেই থামলেন তিনি। মাথা নিচু করে ফেললেন। তুর্য অধৈর্য হয়ে পড়ল, জিজ্ঞেস করলো, কিন্তু কি ডক্টর? কিন্তু কতক্ষণ থাকবে বলতে পারছি না। তোমরা নিজেদের শক্ত রাখো, যখন তখন যে কোনো খবর কানে আসতে পারে, তার জন্য নিজেদের প্রস্তুত রাখো। তুর্য যেন ধ্যানে পড়ল। অন্যমনস্ক ভঙ্গিতে মাথা নাড়ালো। ডক্টর যেতে গিয়েও পুনরায় প্রশ্ন করলো, বাই দ্য ওয়ে, পেশেন্ট তোমার কি হয়? বেশ খানিকক্ষণ নিশ্চুপ রইল, তারপর উত্তর দিল, শি ইজ মাই লাইফ, মাই হোল ওয়ার্ল্ড, মাই এভরিথিং। কথাগুলো বলার সময় নিজের মধ্যে ছিল না তুর্য। আনমনে বলল কথাগুলো। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। মারুফা বেগম হাওমাও করে কান্না শুরু করে দিলেন। বললেন, বুবু, ডাক্তার সাহেব তুর্যকে কি বললেন? আমার মেয়েটা আর বাঁচবে না, তাই এই জন্য আমাদের সবাইকে ডাকছে। আরে, গলায় ফাঁস দিলে কেউ মরে নাকি? ওই ডাক্তার শয়তানি করে মেরে ফেলেছে আমার মেয়েকে। ওকে আমি পুলিশে দেব,
ভাইজান, পুলিশে কল করেন আপনি। ওরা মেরে ফেলেছে আমার মেয়েটাকে। পারভিন বেগম আর লতা বেগম সামলাতে পারছেন না ওনাকে। তুর্য এগিয়ে গেল মারুফা বেগমের কাছে, শান্ত গলায় বলল, এসব কিছু না মেজমা। ডক্টর বললেন আহি ভালো আছে, ওর জ্ঞান ফিরেছিল, তখন আপনাদের দেখতে চেয়েছিল। যান, দেখে আসুন। তোরা পাগল পেয়েছিস আমাকে? জ্ঞান ফিরলে মানুষকে আইসিইউতে রাখে? আমার মেয়েটা আর বাঁচবে না তুর্য। তুই আমাকে মিথ্যা কেন বলছিস আব্বা? তুর্য চাচির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, এখানে আরও অনেক পেশেন্ট আছে না? আপনি এইভাবে কান্না করলে তাদের সমস্যা হবে না? বলুন, ওকে একটু দেখে এসে নামাজ পড়ে দোয়া করুন। কিচ্ছু হবে না আপনার মেয়ের, আমি আছি না। বুঝিয়ে শুনিয়ে কিছুটা শান্ত করা গেল মারুফা বেগমকে। মেজ মাকে তো কিছু একটা বুঝিয়ে দিতে পারলো, নিজেকে কি করে বোঝাবে? বিশেষ পারমিশনে একে একে ছোট থেকে বড় বাড়ির প্রতিটি সদস্য গিয়ে দেখে এলো আহিকে। শেষে এসে আসলাম চৌধুরী তুর্যকে যেতে বললেও গেল না। প্রসঙ্গ পাল্টে ওনাদের বাড়ি ফিরে যেতে বলল। বেশ অনেকটাই রাত হয়েছে, জোর করে সবাইকে পাঠালো। যাওয়ার আগে তাহি দৌড়ে একবার তুর্যের কাছে এলো, ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি তো সুপার ডক্টর ভাইয়া, সবাইকে সুস্থ করে দাও, টিভিতেও দেখায় তোমাকে। তাহলে আহি আপুকে সুস্থ করে দিচ্ছ না কেন? ওইটা পচা ডক্টর, ট্রিটমেন্ট করতে জানে না। কিভাবে শুয়ে রেখেছে আপুকে, তুমি দেখলে ওদের ধরে মারতে। এভাবে রাখলে তো আপু মারা যা। তুর্য ঠোঁটে আঙুল ঠেকিয়ে আটকালো বোনকে, বলল, পচা কথা বলতে না ভাইয়া, তুমি বাড়ি গিয়ে আপুর জন্য প্রে করো, আপু সুস্থ হয়ে যাবে। ওকে, যাও। নিজ চেম্বারে গম্ভীর মুখ করে বসে আছেন ডাক্তার মফিজুল আলম, বর্তমান যার তত্ত্বাবধানে রয়েছে আহি। গোধূলি লগ্ন, একটু পরপরই মাগরিবের আজান পড়বে। তুর্য ওর চেম্বারেই ছিল। জরুরি কিছু মেডিসিনের প্রয়োজন হওয়ায় বাড়ি না ফিরে সোজা এখানে এসেছে। ডাক্তার মফিজুল আলমের এমন গোমরা মুখ দেখে কিছু বলতে চায় সে, তার আগেই ডাক্তার নিজেই বললেন,